সুদর্শন চেহারা আর চাতুর্যের ছায়ায় ঢাকা এক মুখ, যে মুহূর্তে আপন করে নিয়ে কেড়ে নিত জীবন। সাহায্যের নামে চালাতো ঠকানোর ব্যবসা, আর পালানোর খেলায় হার মানাতো গোটা দুনিয়ার পুলিশকে। বিশ্বের নামী গোয়েন্দা সংস্থা যখন তার ছায়াও ধরতে পারছিল না, সে তখন রচে যাচ্ছিল নতুন নতুন অপরাধের ইতিহাস। তার গল্প যেন এক সিনেমার থেকেও বেশি চমকপ্রদ, কিন্তু সে সবটাই বাস্তবে ঘটিয়েছিল। তার নাম চার্লস সোব্রাজ। 1944 সালের 6 এপ্রিল ভিয়েতনামের সাইগনে জন্ম নেয় চার্লস। তার বাবা ভারতীয় ব্যবসায়ী ভবানী গুরমুখ সোব্রাজ এবং মা ভিয়েতনামি ত্রান লুয়াং ফু। ছেলেবেলায় বাবা তাদের ত্যাগ করে, তারপর মা দ্বিতীয় বিয়ে করেন একজন ফরাসি সৈনিককে। সব মিলিয়ে চার্লসের মধ্যে গড়ে ওঠে বিভাজিত পরিচয়, একদিকে ভারতীয়, অন্যদিকে ভিয়েতনামি, আবার ফরাসি। এই পরিচয় নিয়ে খেলা ছিল তার জীবনের প্রথম পার্ট। ফ্রান্সে পড়াশোনার সময় থেকেই তার মধ্যে গড়ে ওঠে এক অপরাধী মানসিকতা। মিথ্যা পরিচয়, প্রতারণা, চুরি, এই সবই ছিল তার জীবনের অঙ্গ। 70-এর দশকে তার শিকার ছিল অন্তত 20 জন। বিশ্ব তাকে ডাকত বিভিন্ন নামে, কখনো বিকিনি কিলার বা দ্য সার্পেন্ট, কখনো স্মাইলিং অ্যাসোসিন নামে। সে ছিল গোয়েন্দা সংস্থার দুঃস্বপ্ন। 1975 সালে মেরি আন্দ্রে ভারত ভ্রমণের সময় দেখা পায় চার্লস সোব্রাজে। ধীরে ধীরে তাদের পরিচয় হয় এবং মেরি আন্দ্রে তার প্রেমে পড়ে। সেই সময় চার্লস তার পরিচয় দেয় এক আন্তর্জাতিক ব্যবসায়ী হিসাবে। চার্লস ধীরে ধীরে মেরিকে বিচ্ছিন্ন করে দেয় পরিবার, বন্ধু বান্ধব ও সমাজ থেকে। সে হয়ে ওঠে চার্লসের অপরাধ জগতের অবিচ্ছেদ্য অংশ। নকল পাসপোর্ট, পর্যটকদের প্রতারণা, এমনকি হত্যার ক্ষেত্রেও সে চোখ বন্ধ করে চার্লসকে অনুসরণ করত। একবার মেরি একটি কিশোরী পর্যটককে বিষ খাওয়ানোর পর নিজেই তার যত্ন করে হাসপাতালে নিয়ে যায়, যাতে তাকে সন্দেহ না করা হয়। এই দৈত্য চরিত্র, একদিকে ভালোবাসা, অন্যদিকে হিংস্রতা, তাকে করে তুলেছিল চার্লসের মাস্টার পাপে। 1976 সালে থাইল্যান্ডে চার্লস এবং মেরিকে গ্রেপ্তার করা হয়। মেরিকে 12 বছরের জেল দেওয়া হয়, কিন্তু সে মাত্র কয়েক বছরের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। ক্যান্সারে আক্রান্ত হয়ে 1984 সালে কানাডায় ফিরে যায়, আর সেখানেই মাত্র 38 বছর বয়সে মৃত্যু হয় মেরি আন্দ্রে লেক্লার্কের। বাল্যকাল থেকেই চার্লস অত্যন্ত বুদ্ধিমান ও ধুরন্ধর ছিল। কিশোর বয়সে ছোটখাটো চুরি ও প্রতারণায় সে হাত পাকিয়েছিল। পরে ফ্রান্সে গিয়ে তার অপরাধ প্রবণতা আরও শাবিত করে। পাসপোর্ট জাল করা, বিলাসবহুল গাড়ি চুরি করা, ব্যাংক জালিয়াতি, সবই বিষয়ে সে দক্ষতা অর্জন করেছিল। চার্লস ধীরে ধীরে বিশ্ব জুড়ে ঘুরতে শুরু করে। ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, তুরস্ক, যেখানে গিয়েছে সেখানেই রেখে গেছে প্রতারণা ও খুনের দাগ। সে ছিল অত্যন্ত সুদর্শন ও স্মার্ট। ইংরেজি, ফরাসি, হিন্দি সহ বেশ কয়েকটি ভাষায় পারদর্শী ছিল। পশ্চিমী ট্যুরিস্টদের সে বন্ধুত্বের জালে ফাঁসাতো, তাদের আতিথেয়তা, সাহায্য, আরামের প্রলোভনে ফেলে ধীরে ধীরে তাদের পাসপোর্ট, টাকা পয়সা হাতিয়ে নিত। যারা প্রতিবাদ করত বা ফাঁস করে দেওয়ার সম্ভাবনা ছিল, তাদের ঠান্ডা মাথায় খুন করত। তবে তার সব থেকে কুখ্যাত অধ্যায় ছিল থাইল্যান্ডের ব্যাংককে, যেখানে দ্য বিকিনি কিলার নামে পরিচিত হয়। সে এবং তার প্রেমিকা মেরি আন্দ্রে লেক্লার্ক মিলে পর্যটকদের হত্যা করে তাদের পরিচয় চুরি করত। পাসপোর্ট পরিবর্তন করে তারা এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বেড়াতো। অনেক সময় মৃতদেহ পুড়িয়ে দিয়ে পুলিশকে বিভ্রান্ত করত। তবে তার জীবনে সবচেয়ে নাটকীয় অধ্যায় ছিল ভারতের তিহার জেল থেকে পালানো। 1986 সালে 10 বছরের কারাদণ্ডের শেষ প্রান্তে এসে সে এক
অবিশ্বাস্য কৌশল প্রয়োগ করে। তিহার জেলে সে তার জন্মদিনের একটি পার্টির আয়োজন করে। সেই পার্টিতে সবাইকে খাবারের সাথে ঘুম পাড়ানির ওষুধ খাইয়ে জেল থেকে বেরিয়ে যায়, একেবারে সিনেমার মতো। পরে আবার নিজেই ধরা দেয় যাতে ভারতে আরো কিছুদিন জেল খাটে এবং তার বিরুদ্ধে থাইল্যান্ডের ফাঁসির আদেশ কার্যকর না হয়। চার্লসের অপরাধ জগৎ ছিল অসাধারণ পরিকল্পনাময়। সে বহু ভুয়ো নাম ব্যবহার করত, আলাইন গটিয়া, ডেভিড নেপলস, মিশেল সুডানি ইত্যাদি। বিভিন্ন দেশে ভুয়ো পাসপোর্টে ঘুরে বেড়ানো, পুলিশের চোখে ধুলো দেওয়া এবং প্রতারিত মানুষদের শনাক্ত করতে না দেওয়াই ছিল তার মূল কৌশল। তার আয়ের প্রধান উৎস ছিল এই প্রতারণা। ধনী পর্যটকদের কাছ থেকে পাসপোর্ট ও অর্থ চুরি করে সেগুলো বিক্রি করা, জুয়েলারি ও দামি সামগ্রী হাতিয়ে নেওয়া এবং নকল ডকুমেন্ট বেচা ছিল তার রোজগারের পথ। এমনকি সে অনেক সময় অপরাধের ব্র্যান্ড হয়ে ওঠে। নিজেকে নিয়ে লেখা বই ও সিনেমা থেকেও পরবর্তীতে অর্থ উপার্জন করে। চার্লস সোব্রাজের জীবনে এমন কিছু তথ্য আছে যা রীতিমতো অবিশ্বাস্য। সে নিজের জেল জীবনকে বিলাসবহুল করে তুলেছিল। জেলের মধ্যেই সে ভালো খাবার খেত, বিশেষ সুবিধা পেত, অনেক সময় সাংবাদিকদের দিয়ে নিজের গল্প ছাপাত। ভারতীয় আইনজীবীদের সঙ্গে সে এমনভাবে যোগাযোগ করত যেন সে নিজেই নিজের মামলা পরিচালনা করছে। সে এতটাই আত্মবিশ্বাসী ছিল যে মাঝে মাঝে সাংবাদিকদের সামনে নিজের অপরাধের বর্ণনাও দিত, অবশ্য নিজের সুবিধা অনুযায়ী। তার সবচেয়ে বড় কৌশল ছিল পুলিশের চোখে ধুলো দেওয়া। একবার সোব্রাজ একটি হোটেলে জাল পাসপোর্ট ব্যবহার করে চেক ইন করে। যখন পুলিশ তাকে ধরতে আসে, সে ভিন্ন পরিচয়ে এমনভাবে আচরণ করে যেন সে একজন বড় ব্যবসায়ী। সে মাঝে মধ্যে ভুল তথ্য দিয়ে পুলিশকে ভিন্ন পথে চালিত করত। অবশেষে চার্লস সোব্রাজ নেপালে 2003 সালে ধরা পড়ে। তখন তার বিরুদ্ধে থাকা পুরনো হত্যাকাণ্ডের মামলাগুলির জন্য নেপালের আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। নেপালে কারাগারে থাকার সময় একজন আইনের ছাত্রের প্রেমে পড়ে যায় চার্লস। তার নাম নিহিতা বিশ্বাস। চার্লস জানত কিভাবে মানুষকে মুগ্ধ করতে হয়। সে নিজের জেল জীবন, নিজের অ্যাডভেঞ্চার, নিজের স্মার্টনেস নিয়ে গল্প করত। নিহারিকা মুগ্ধ হয়ে শুনত। তার চোখে চার্লস ছিল এক মিসআন্ডারস্টুড জিনিয়াস, যাকে সবাই ভুল বুঝেছে, কিন্তু আসলে সে এক অন্যরকম মানুষ। 2008 সালে নেপালের জেলে বসেই চার্লস সোব্রাজ ঘোষণা করল সে নিহিতাকে বিয়ে করতে চায়। নিহিতার পরিবার প্রথমে মানেনি, কিন্তু নিহিতা বলে বসে যে আমি তাকে ভালোবাসি, তার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। অবশ্য মিডিয়ার রিপোর্ট অনুযায়ী চার্লস প্রথমে বিয়ে করে এক ফরাসি মহিলার সাথে, নাম কম্প্যাগন। তাদের একটি কন্যা সন্তান জন্মায় বোম্বেতে থাকার সময়, নাম উষা। যদিও পরে চার্লসের সাথে তারা সম্পর্ক ছিন্ন করে দেয়। চার্লসের শারীরিক অবনতি ও বার্ধক্যজনিত কারণে 2022-এ তাকে নেপালের সুপ্রিম কোর্ট তাকে কারাগার থেকে মুক্ত করার অনুমতি দেয়। মুক্তির পর চার্লস ফ্রান্সে ফিরে যায়।